আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমার লাইভ ক্লাসে আবারও তোমাদেরকে অভিনন্দন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রথম টিউটর পরীক্ষা 10ম শ্রেণীর গণিত আবশ্যিক, এটা নিয়ে আলোচনা করব। আমার কাছে যে প্রশ্নটা আছে এখানে দেখা যাচ্ছে যে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিসংখ্যান বিষয় আছে। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাউন্ড যদি শুনতে সমস্যা হয় তাহলে একটু জানাবে। এখানে 3টা প্রশ্ন ছিল, 3টা থেকে 2টির উত্তর করতে হবে। তো সময় ছিল 40 মিনিট আর পূর্ণমান ছিল 20। এই খাতাটা আমি দেখে ফেলেছি, তবে অনেকেই ভুল করেছো। যদিও অনলাইন বেচ পরীক্ষা, তোমাদের মাথায় রাখা উচিত যে কোশ্চেনগুলো অ্যাজ ইউজুয়াল হবে না, একটু হলেও চেঞ্জ হবে। আমি বারবার বলেছিলাম যে প্রশ্ন বেশি কঠিন হবে না, তবে এখানে যে ইনফরমেশনগুলো আছে, ডাটাগুলো আছে, সেগুলো একটু চেঞ্জ হবে। একই প্রশ্ন বাট একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো চলো দেখি কোশ্চেনে কি আছে। এখানে 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এরকম: একটি সমান্তর ধারার প্রথম 15টি পদের সমষ্টি 270 এবং প্রথম 25টি পদের সমষ্টি 950। এটা হলো উদ্দীপক। আর ক নম্বর প্রশ্নটা হলো এরকম: প্রদত্ত তথ্যের আলোকে 2টি সমীকরণ গঠন করো। আচ্ছা, তারপর আছে খ নম্বরে ধারাটির প্রথম 120টি পদের সমষ্টি নির্ণয় করো। তারপর গ নম্বর হলো ধারাটির প্রথম nটি পদের সমষ্টি 840 হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা এখানে একটু কারেকশন করতে হবে। 840 আছে, এখানে মনে হয় 1440 হবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখি, 1-এর ক। এটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে নিশ্চয়ই তোমরা ধারা করেছো। ধারার মধ্যে 2 ধরনের অঙ্ক ছিল, একটা হলো ধারা 2 ধরনের, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তো এখানে যে প্রশ্নটা দেয়া আছে সেখানে সমান্তর ধারার কথা বলা আছে। তাহলে সমান্তর ধারা তোমরা অবশ্যই ভালোভাবে ক্লাসে করেছো, আশা করছি প্রাথমিক ধারণা আছে। তাহলে আমরা প্রশ্নটা এখন সলভ করতে পারি। তো যেহেতু এখানে 2টি সমীকরণ গঠন করতে বলেছে আর প্রথম পদ, সাধারণ অন্তর, এগুলো কিছুই দেয়া নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি অথবা মনে করি, ধরি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অনুপাত, অনুপাত না, অন্তর। কমন ডিফারেন্স ডি ধরলাম, আর অনুপাত তো গুণোত্তর ধারায় থাকবে। তাহলে আমরা এখানে প্রথম 2টি জিনিস ধরলাম, একটা হলো সমান্তর ধারার প্রথম পদ এ আর সমান্তর ধারার সাধারণ অন্তর ডি। এ আর ডি ধরে নিলাম। আচ্ছা, এখন এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে উদ্দীপকে। একটি সমান্তর ধারার প্রথম 15টি পদের সমষ্টি দেয়া আছে আর 25টি পদের সমষ্টি দেয়া আছে। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি সমান্তর ধারার প্রথম, মানে প্রথম থেকে আর কি, প্রথম
এন সংখ্যক অথবা এনটি পদের সমষ্টি অথবা যোগফল যেটা লিখো এস এন ইকুয়াল n by 2 second bracket twice a plus n minus 1 into t second bracket এটা আমরা জানি সমষ্টির যোগ সূত্র এটা যদি আমার লেখা বুঝতে অথবা কথা বুঝতে সমস্যা হয় তাহলে একটু প্লিজ জানাবেন, আমি কমেন্টস চেক করব, তাহলে বুঝতে পারবো কোনো সমস্যা হচ্ছে কি না। আচ্ছা, এখন এটা আমরা ফর্মুলা জানি। এখন আমরা এখানে শর্ত মতে লিখতে পারি অথবা বলতে পারি দেয়া আছে। এটা হলো প্রথম এনটি পদের সমষ্টি যদি হয় এটা এস এন ইকুয়াল এত, তাহলে যদি এখানে বলা থাকে প্রথম 5টি পদের যোগফল তাহলে কি হবে S5, এনের জায়গায় 5 বসবে। যদি 10টি বলে তাহলে 10 বসিয়ে দিব, আর যদি 15 মানে এখানে 15টা বলেছে তাহলে ওখানে S15 লিখতে হবে। তাহলে এখন দেয়া আছে এখানে দেয়া আছে অথবা শর্ত মতে দুটিই লেখা যাবে। S15 মানে কি প্রথম 15টি পদের যোগফল বা সমষ্টি, তাহলে এখানে আমি S15 লিখেছি। তাহলে এটা দেয়া আছে কত? এটা দেয়া আছে 270। এখন আমরা যে ফর্মুলা লিখেছিলাম এখানে Sn, সেইখানে n এর জায়গায় 15 বসাবো। তাহলে 15/2 সেকেন্ড ব্র্যাকেট 2a n মাইনাস n এর জায়গায় অবশ্যই 15 ইন্টু d 270। আচ্ছা, এই ক্যালকুলেশন এখন যেভাবে পারো করতে পারো। 15 - 1 14 270। আচ্ছা, আমরা এখান থেকে 2 কমন নিয়ে 2টাকে বাদ দিতে পারি। a প্লাস 7d 270। তাহলে a 2 ক্যান্সেল, 15 সেকেন্ড ব্র্যাকেট a প্লাস 7d 270 a প্লাস 7d। এই যে 15 এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। আচ্ছা, তাহলে এটা ভাগ করলে কত আসে? যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিবে অবশ্যই। 18। একটা পেয়েছি, এই একটা সমীকরণ। আচ্ছা, আর একটা, এবং S25 প্রথম 25টি পদের সমষ্টি দেওয়া আছে 950, তাহলে 950। তাহলে আমরা লিখবো এখন n এর জায়গায় 25/2 সেকেন্ড ব্র্যাকেট 2a 25 - 1 ইন্টু d ইকুয়াল 950। 25/2 2a 25 - 1 মানে 24। তাহলে আমরা আগের মতো এই 2 এখান থেকে কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস 12 × 24 950 2 ক্যান্সেল 25 a প্লাস 12d ইকুয়াল 950।
12D 950/25 ভাগ করলে কত আসবে? 38। তাহলে আমরা এখন লিখব অতএব নির্ণয় সমীকরণ দ্বয়। আচ্ছা, আমার এখানে জায়গা নাই, আমি উপরে লিখতেছি, অ্যান্সারটা এভাবে লিখবি। নির্ণয় সমীকরণ দ্বয়, একটা হলো a প্লাস 70 = 18, আর একটা হলো a প্লাস 12d = 38। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে খুবই সহজ ছিল অঙ্কটা। আরেকবার বলি যে সমান্তর ধারার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশন থেকে দুটি সমীকরণ গঠন করতে হবে। তো এখানে সমীকরণের জন্য কি দরকার? চলক দরকার। তো সমীকরণে তো চলক থাকে, তাহলে আমাদের এখানে চলক ধরে নিতে হবে। চলক এখানে দুটি, প্রথম পদ a আর সাধারণত d, এটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা জানি এটা যে যারা ধারা করবে অবশ্যই তারা এটা অবশ্যই জানতে হবে। সমান্তর ধারার প্রথম এন্ট্রি পদের সমষ্টি আমরা SN = এত জানি, এটা জানি আমরা। আর দেয়া আছে S15, মানে সমান্তর ধারার প্রথম 15টি পদের যোগফল দেওয়া আছে 270। তাহলে আমরা এখন ওই সূত্রটায় n এর জায়গায় 15 বসিয়ে আমরা এটা পাবো। এখন এটা বীজগাণিতিক একটা সরলীকরণ আর কি, সিম্পলিফাই করতে হবে, এটা জাস্ট সমাধান করতে হবে। তাহলে এই সমাধানটা যেভাবে পারে করতে পারো, ঠিক আছে। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আমি যেভাবে করেছি এখানে সেভাবেই করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এখান থেকে আমরা একটা পেয়েছি a + 70 × 18, আর একটা এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম a + 12d × 38। তাহলে আমাদের দুটি সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন আমরা খ নাম্বারটা দেখতে পারি। আচ্ছা, মেইন হচ্ছে সমীকরণ দুটি আমাদের লাগবে। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। একের খ, এখানে ধারাটির প্রথম 120টি পদের সমষ্টি নির্ণয় করো। 120টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে 120টি পদের সমষ্টি বের করতে গেলে আমরা যে ফর্মুলা শিখলাম বা জানি, সেটার মধ্যে অবশ্যই a আর d আছে। a আর d কিন্তু আমরা জানি না, তাহলে a আর d আমাদেরকে অবশ্যই বের করে নিতে হবে। তাহলে আমরা যে দুটো সমীকরণ ক নাম্বারে নির্ণয় করেছিলাম সেটা আমাদের দরকার। তাহলে আমরা এখানে লিখতে পারি ক হতে পাই। আমরা কয়ে দুটি সমীকরণ বের করেছিলাম, একটা হলো a + 70 × 18 and a + 12d × 38, এই দুটি পেয়েছিলাম। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। আমরা দুটি সমীকরণ পেয়েছিলাম ক নাম্বারে, আমরা সেই দুটার সাহায্যে এখান থেকে আমরা a আর d বের করব। a আর d বের করতে পারলে আমাদেরকে যতগুলো পদের সমষ্টি বের করতে বলুক না কেন, আমরা ইনশাআল্লাহ সবই বের করতে পারবো। ওকে, তাহলে এটা যেভাবে পারো এভাবেও বিয়োগ করতে পারো, আবার লম্বালম্বিও বিয়োগ করতে পারো। যোগ বিয়োগ যাই করা দরকার করে আমাদের টার্গেট হলো a আর d বের করা। তাহলে আমি এখানে কি করলাম,
2 নাম্বার থেকে 1 নাম্বার সাবট্রাক্ট করলাম, অর্থাৎ 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ। তাহলে 2 নাম্বার সমীকরণটা কি a প্লাস 12d মাইনাস 1 নাম্বার সমীকরণটা কি ছিল a, কিন্তু মাইনাস যেহেতু তাহলে মাইনাস 7d ইন্টু ইকুয়াল 38 মাইনাস 18। আচ্ছা, এখানে কি করলাম? বিয়োগ করলাম। বাম পাশেরগুলোকে বাম পাশে বিয়োগ করেছি আর ডান পাশেরগুলোকে ডান পাশে বিয়োগ করেছি। যেহেতু আমি 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করেছি, তাহলে আগে 2 নাম্বার লিখেছি a প্লাস 12d মাইনাস 1 নাম্বার a প্লাস 7d ছিল। তাহলে মাইনাস থাকার কারণে মাইনাস দ্বারা গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, তারপর 38 মাইনাস 18। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটেড যে ভ্যালুটা পাবো সেটা আমাদের দরকার। এখানে প্লাস a মাইনাস a কেটে গেল, আর 12d থেকে 7d বাদ গেলে 5d থাকে, আর এটা বিয়োগ করলে কত হয়? 0 2 20। তাহলে d ইকুয়াল 20/5 implies that d ইকুয়াল 4 5 20। তাহলে আমরা d এর মান পেয়ে গেলাম। এবার দেখব এর মান কীভাবে বের করা যায়। এখন এই d এর মানটা যে কোনো এক জায়গায় যদি আমরা সাবস্টিটিউট করি, বসিয়ে দেই, তাহলে অবশ্যই আমরা এর মানটা পেয়ে যাব। এটা 1 নম্বরে বসালেও হবে, 2 নম্বরে বসালেও হবে, যার যেটা ইচ্ছা সেটা করতে পারো। আচ্ছা, আমি এখানে 1 নংয়ে বসাবো। 1 নং এ d এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? a প্লাস 7 ইন্টু d, d কত? 4 ইকুয়াল 18 a। তাহলে 4 7 28 18। তাহলে a ইকুয়াল আলটিমেটলি a ইকুয়াল 18 মাইনাস 28 হবে। সর্বশেষ আমরা পাবো এটা -10। তাহলে আমরা এখানে দুটি চলকের মান বের করে ফেলেছি, d আর হলো a। প্রথম পদের মান, প্রথম পদটা ছিল -10, আর সাধারণ অন্তর মানে পাশাপাশি দুটি পদের বিয়োগফল ছিল 4। আচ্ছা, এটা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে ধারাটির প্রথম 120টি পদের সমষ্টি নির্ণয় করো। 120টি পদের, তাহলে আমরা যে ফর্মুলা জানি Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা ব্যবহার করব। তাহলে অতএব 120 120। তাহলে আমাদের ফর্মুলাটাই কি বসাতে হবে n এর জায়গায়? ফর্মুলাটা এরকম ছিল Sn n/2 2a n-1 ইন্টু d। ওকে, তাহলে আমরা এখানে n এর জায়গায় 120 বসাবো, a এর জায়গায় -10 বসাবো, আর d এর জায়গায় 4 বসাবো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব 120/2 2 ইন্টু -10 প্লাস n এর পরিবর্তে 120 -1 ইন্টু d 4। তাহলে 60 দুগুণে 120 -20, তারপর 119 ইন্টু 4 60 -20। তাহলে 119 আর 4 গুণ করে দাও, তারপর 476 -20, তাহলে 456 হবে ইন্টু 60। তাহলে আসলো 27,360। অতএব নির্ণয় সমষ্টি যা চেয়েছিল
নির্ণয় সমষ্টি এত। তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে গেল। আচ্ছা, আজকে কি কোনো সমস্যা হচ্ছে? আশা করি হচ্ছে না। আমরা এখন গ নাম্বারটা দেখব। ধারাটির প্রথম এনটি পদের সমষ্টি 840 হলে এন এর মান নির্ণয় করো। আচ্ছা, যদি অঙ্কটা ভুল থেকে থাকে, আমি গতকালকেও বলেছি যে এটা নিজে থেকে কারেকশন করা যাবে না, কখনোই না। যেভাবে আছে সেভাবেই করার চেষ্টা করতে হবে। আসলে যদি ভুল থেকে থাকতে পারে, কিন্তু সেটাকে চেঞ্জ করা যাবে না। ভুল থেকে থাকলে অবশ্যই মার্কস পাবে। বলেছে যে প্রথম এনটি পদের সমষ্টি, তাহলে আমরা জানি এন এস এন যেটা জানি সেটার মান দেওয়া আছে। তাহলে লিখতে পারো গ নাম্বার দেয়া আছে। এখানে কি কি দেওয়া আছে আমরা আগে থেকে জানি। a ইকুয়াল -10, তারপর d ইকুয়াল 4 অ্যান্ড Sn ইকুয়াল 840। তাহলে আমরা এখানেই মানটা বসিয়ে দিব। Sn এর ফর্মুলা কি? n/2 ইন্টু 2 a প্লাস n-1 ইন্টু d এগুলো সব কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে 2 এর মান হচ্ছে 10, n-1 ইন্টু d এর মান হলো 4। আমাদের এখান থেকে n এর মান বের করতে হবে। n ছাড়া বাকি সবগুলো কিন্তু মান দেওয়া আছে। এখানে এর জায়গায় আমরা -10 বসিয়েছি আর d এর জায়গায় 4 বসিয়েছি। তাহলে এখন দেখা যাক কত পাই। n/2 -20 প্লাস, আচ্ছা একটা কাজ করা যেত, 2 কমন নিতে পারতাম। 2 যদি কমন নেই তাহলে গুণটা করতে হবে না, আমরা 2 কমন নিলাম। এই 2 আর এখান থেকে 2 কমন নিব। তাহলে এখানে থাকবে -10 প্লাস এখানে 2 থাকবে, 2 ইন্টু n-1। তাহলে এই 2 বাদ দিয়ে দিলাম, এই 2 আর 2 বাদ। তাহলে n থাকলো সেকেন্ড ব্র্যাকেট -10 2n - 2 n 2n -12 -10 -2 -12 840। আচ্ছা, এবার n দ্বারা গুণ করে দিই। 2n² - 12n 840। এখান থেকে 2 কমন নিয়ে নেই, n² - 6n। তো এই 2টাকে এদিকে যদি ট্রান্সফার করে দিই, 6n আর 840/2 n² - 6n ইকুয়াল, তাহলে 420 n² - 6n 420। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু এটার উৎপাদকে বিশ্লেষণ দেখা যাচ্ছে যে করা যাবে না। এখানে 420-এর এমন এক জোড়া উৎপাদক পাওয়া যাবে না, মানে গুণনীয়ক পাওয়া যাবে না যেটার যোগফল বা বিয়োগফল -6n হয়। তবে এটা যারা হায়ার ম্যাথ করেছ সেখানে দেখবে যে দ্বিঘাত সমীকরণের মূল বের করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্র দিয়ে যদি মান বের করতে চাও তাহলে এখানে কিন্তু
ন্যাচারাল নাম্বার আসবে না, কাউন্টিং সংখ্যা অর্থাৎ গণনাকারী যে সংখ্যাগুলো আসবে না, এখানে ফ্র্যাকশন আসবে অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা আসবে। তাহলে আমরা এটা করতে পারতেছি না। তোমরা যদি এভাবে রেখে দাও, এই পর্যন্ত রাখো, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে, ঠিক আছে। আর কেউ যদি এইখানে মানে কেউ না করা যাবে না আর কি, যদি এখানে হয়তো বা মিস্টেক হয়ে গেছে 840-এর জায়গায় যদি আমরা 1440 দিই, তাহলে কিন্তু আমরা মেল ডাউন করতে পারবো, তখন এটার অ্যান্সার আসবে 30। তাহলে এখানে শুধুমাত্র এটা চেঞ্জ করে দিতে হবে। আমি করে করে দেখাবো। এইখানে জাস্ট এই জায়গাটা মানে যদি আমি চেঞ্জ করে নিয়ে করি, তাহলে n² -6n ইকুয়াল এইখানে থাকবে তখন 1440-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়? 720। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে যা আসবে অ্যান্সার তাই হবে। এগুলো সরাসরি ক্যালকুলেটরেও করা যায়, কিন্তু তোমাদের এখানে ক্যালকুলেটরে না করেই ভালো হবে। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে 30 আর 24 এটা আলাদা জায়গায় রাফ করে নিতে পারো, যেভাবে 720-কে 2 দ্বারা ভাগ করবা, তারপরে ভাগ করে করে যা আসে সবগুলো জাস্টিফাই করে দেখতে হবে, চেক করে দেখতে হবে কোন জোড়া গুণনীয়ক নিলে আমরা এটা মিলাতে পারবো। n² -30n প্লাস 24n মাইনাস 720 0। যদি এটা করি তাহলে কি হয়? -30n থেকে প্লাস 24n যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? -6n থাকে। তাহলে এখন উৎপাদকটা হবে n মাইনাস, এখানে কিন্তু 1440 দিয়েও হবে, আরও কিছু নাম্বার আছে সেগুলো দিলেও হবে, কিন্তু যেহেতু এখানে মিস্টেক হয়ে গেছে তোমরা এই পর্যন্ত ছেড়ে দিবে, আর করবে না, ঠিক আছে। তাহলে ফুল নাম্বার পেয়ে যাবে, তোমাদের জন্য এটাই অ্যান্সার, ঠিক আছে। আমি এখন একটা মেলানোর জন্য যদি আমি 1440 দিয়ে করি তাহলে অঙ্কটা এরকম হয় আর কি, মানে এখানে এরকম ছিল আর কি, 2n² তারপর হচ্ছে 12n ইকুয়াল 1440। যদি এভাবে করি আর কি, এটা নিয়ে যদি করি তাহলে এই জিনিসটা আসে। 24 কমন যায়, n - 30 0, তাহলে n - 30 আর n + 24 ইকুয়াল 0। অতএব n - 30 ইকুয়াল 0 or n + 24 ইকুয়াল 0, তাহলে ইমপ্লাইজ দ্যাট n ইকুয়াল 30, আর এখানে ইমপ্লাইজ দ্যাট n ইকুয়াল -24। আচ্ছা, এটা গ্রহণযোগ্য কেন হবে না? ইটস নট গ্রান্টেড। গ্রহণযোগ্য নয় কেন? আমরা জানি গণনাকারী সংখ্যাগুলো ঋণাত্মক হতে পারে না, এই কারণে এটা নিতে পারবো না। যদি আমি বলি যে তোমার কাছে কতটি কলম আছে, তুমি কি বলবা আমার কাছে -1 -1 বা ঋণাত্মক 1 বলবা না। একটি কলম আছে বলবা, যে -1টি কলম আছে, কেউ বলবে না এটা। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে, অতএব নির্ণয়ে n এর মান হলো 30, এটা আনসার দিতে পারবো। মানে যদি অঙ্কটা এরকম দেয়া থাকতো তাহলে আমাদের, যদি এখানে 1440 দেওয়া থাকতো তাহলে আমাদের উত্তরটা হতো n এর মান 30। আচ্ছা, তাহলে 1 নাম্বার শেষ। 2 নাম্বারে জ্যামিতি দেওয়া আছে, আর 3 নাম্বারে ত্রিকোণমিতি আর পরিসংখ্যান একসাথে দেওয়া আছে। আচ্ছা, 2 নাম্বারে এখানে বৃত্ত থেকে প্রশ্নটা করা হয়েছে। 2 নাম্বারে এখানে একটা উদ্দীপক দেয়া আছে, একটা বৃত্তের একটা চিত্র দেয়া আছে, সেটা হচ্ছে, আমি বৃত্তটা অঙ্কন করে দিব কিন্তু
এখন না করলে হবে ক নাম্বারে কি বলেছে পি কিউ। আচ্ছা বৃত্তটা অঙ্কনই করি। আমি যদি বৃত্তটা অঙ্কন করে দেখাই তাহলে সুবিধা হবে। এই হলো আমাদের বৃত্ত। আচ্ছা এই হলো সেন্টার, পি আর এখানে কিউ আছে, দুইটা বৃত্তস্থ কোণ দেয়া আছে। ওকে, আমাদের বৃত্ত অঙ্কন করা শেষ। এ হলো কিউ, পি আর এস টি। এটা আমাদের চিত্র দেয়া ছিল, উদ্দীপক দেয়া ছিল। তাহলে আমাদের এখন দেখতে হবে পি কিউ কিউ আর ইকুয়াল 3 সেন্টিমিটার হলে পি আর এস টি বৃত্তটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে লিখতে পারো, দেয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল, এই যে এগুলো ব্যাসার্ধ, তাহলে পি কিউ কিউ আর ইকুয়াল 3 সেন্টিমিটার। এই তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। অতএব কি বলেছে, পি আর এস টি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এত বর্গ একক। এটা কিন্তু আমরা জানি। তাহলে পায়ের মান 3.1416 আর আর এর মান হলো 3, তার উপরে স্কয়ার। এখন কি লিখবো, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, যে যেভাবে লেখো। এটা ক্যালকুলেশন করলে হবে 28.27, আরও সামথিং আছে, যেহেতু এখানে পাই আছে তাহলে এত বর্গ সেন্টিমিটার। অবশ্যই একটা প্রায় কথা লিখতে হবে, এটা আনসার। আচ্ছা, অনেকে তোমরা যে কাজটা করেছো সেটা হলো এখানে আমরা জানি লিখে পাই আর স্কয়ারে লিখেছো, এককটা দাও নাই, বর্গ একক লিখতে হবে। তারপর এখানে আবার যেহেতু সেন্টিমিটার ফিক্সড করে দেওয়া আছে, তাহলে এখানে বর্গ সেন্টিমিটার অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর লাস্টে গিয়ে
শুধু এটা লিখলেই চলবে না, প্রায় লিখতে হবে। তাহলে এখানে তোমরা 3 ধরনের ভুল করেছো, আশা করি এর পরবর্তীতে আর ভুল করবে না। আচ্ছা, ক হয়ে গেল, এখন খ দেখব। ক্ষয়ের জন্য চিত্র লাগবে। প্রমাণ করো যে, এখানে প্রমাণ করতে হবে আমাদের PSR ইকুয়াল হাফ অফ PQR। PSR এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ আমাদের প্রয়োজন। ওকে, তাহলে আমি এই চিত্রটা আরেকবার আঁকতে পারি। এবার কিন্তু চিত্র হাত দিয়ে আঁকবো। ধরলাম এটা এস, তাহলে আমাদের দরকার পি, এখানে কিউ দরকার, এখানে আর আর এস। এই খ নাম্বারের জন্য এটা দরকার। আচ্ছা, তাহলে এই প্রমাণটা আমরা করব এখন। আমাদের দরকার এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে? তাহলে বিশেষ নির্বাচন, পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন, বিশেষ নির্বাচন। মনে করি, আচ্ছা, এটা প্রমাণ শিখতে গেলে অবশ্যই আমাদের বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের ধারণা থাকতে হবে। এখানে একই চাপের উপর, এখানে একই চাপ কি PR, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে PQR, আর বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ হচ্ছে PSR, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাঙ্গেল আর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে মনে করি কিউ কেন্দ্র বিশিষ্ট PRS, যেহেতু উদ্দীপকের টিও আছে, টিও দিতে পারো। এত বৃত্তে একই চাপ PR এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে PSR, এবং একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে PQR। তাহলে আমাদের বিশেষ নির্বাচনে এটা বললাম। আর প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে কোণ PSR ইকুয়াল হাফ অফ কোণ PQR। মানে এখান থেকে ওই থিওরিটার কথা মনে হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাকে ঘুরিয়ে বলা যায় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, এখানে অঙ্কন দরকার। আচ্ছা, অঙ্কন কি করব? S, Q যোগ করে এটাকে বর্ধিত করব। তো এটাকে ধরো x পর্যন্ত বর্ধিত করলাম, S, Q যোগ করে x পর্যন্ত বর্ধিত
করি। এই হলো অঙ্কন। তাহলে এখন প্রমাণ। প্রমাণটা কি এখানে দেখতে হবে, দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই রেখাটা যোগ করার পর এস কমা কিউ এটা যোগ করার পর এই রেখাটা দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে, একটা হলো পি এস কিউ আর একটা হলো এস কিউ আর। তাহলে আমরা জানি যদি এই ত্রিভুজটা চিন্তা করি, ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়েছে। আমরা জানি কোনো একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে সেই বাহুটার যে কোণ উৎপন্ন করবে সেটা বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান হবে। তাহলে আমরা সেভাবে প্রমাণ করার চেষ্টা করব। ত্রিভুজ পি কিউ এস এ বহিস্থ কোণ কি, এখানে বহিস্থ কোণ পি কিউ এক্স সমান এই যে দুটোর যোগফল, এটা আর এটা, এই দুটোর যোগফল। তাহলে কোণ পি এস কিউ প্লাস কোণ পি এস কিউ আর হলো কিউ এস পি। প্রথমে হচ্ছে এস কোণ নিয়েছে, এবার পি কোণ নিতে হবে। তাহলে কিউ পি এস। আচ্ছা, এটা আমরা বলতে পারি এস আর পি কোণের সমষ্টির সমান হবে কিউ কোণটা, এই কোণটা আর কি, এই কোণটা। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় বোঝার আছে যে এই দুটা কোণ সমান হবে। কেন সমান হবে? এই কোণটা আর এই কোণটা সমান হবে যেহেতু এরা একই বৃত্তের মধ্যে অবস্থিত, আবার এই দুটা ব্যাসার্ধ পি কিউ আর কিউ এস একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান, তাহলে আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে সেই কারণে কোণ পি কিউ এক্স ইকুয়াল এই দুটোই সমান হবে। তাহলে পি এস কিউ লিখতে পারি, এটাকেও পি এস কিউ লিখতে পারি, যেহেতু কোণ পি এস কিউ ইকুয়াল কোণ কিউ পি এস। এটা কেন সমান হয়েছে? সমান হওয়ার কারণটা হলো সমান হওয়ার কারণ হচ্ছে পি কিউ আর কিউ এস। এই কারণে সমান হয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি কোণ পি কিউ এক্স ইকুয়াল টু কোণ পি এস কিউ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। ঠিক একইভাবে ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আছে এখানে কিউ আর এস এ কোণ, তাহলে এখানে লিখতে পারি কোণ আর কিউ এক্স এই কোণটা সমান আর এস কিউ 2 নম্বর।